যে কাহিনী আজ আমি বলতে চলেছি হয়তো কেউ তা বিশ্বাস করবে না। আসলে আমি নিজেও ঠিক বিশ্বাস করি না। অন্য কেউ বিশ্বাস করবে এমনটা ভাবাই বোধহয় বোকামি। না, আমি পাগল নই, নাই বা এটা আমার কোনো দুঃস্বপ্ন। আমি জানি আগামীকাল আমার ফাঁসি, তাই মৃত্যুর আগে অন্তত একবার আমার বুকের ভেতরের সমস্ত কথা আপনাদের বলে যেতে চাই। আমার ইচ্ছা আমার পারিবারিক কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরা সহজ সরলভাবে। এই ঘটনাগুলো আমাকে কাঁপিয়ে দিয়েছে, শিহরিত করেছে, আর শেষমেশ উপহার দিয়েছে সীমাহীন যন্ত্রণা। আমি জানি না সবটা ঠিকঠাক বলে উঠতে পারবো কিনা, তবু চেষ্টা করব। এই কাহিনীগুলো আমার কাছে ভয়াবহ, হয়তো আপনার কাছে ততটা নয়। আপনি ভাববেন, আরে এইসব তো অলৌকিক গল্প। হ্যাঁ, হতে পারে, কিন্তু কদিন পরেই হয়তো আপনি এই কাহিনীর ভয়াবহতাকে উপেক্ষা করে ভাববেন এ তো সাধারণ কাহিনী। তবে আমি জানি যারা জীবজন্তুকে সত্যিই ভালোবাসেন, যারা কোনোদিন এদের প্রতি গভীর সখ্যতা অনুভব করেছেন, তারা বুঝতে পারবেন কি ভয়াবহ ছিল সেই অভিজ্ঞতা। ছোটবেলা থেকেই আমি ছিলাম শান্ত প্রকৃতির, সংবেদনশীল। বন্ধুদের সাথে খেলায় মেতে উঠতাম, পশু পাখি ভালোবাসতাম, আর মা বাবার প্রশ্রয়ে বাড়িতে এনে পুষতাম অনেক রকমের জন্তু জানোয়ার। খাইয়ে আদর করে তাদের সঙ্গেই কেটে যেত আমার দিনের পর দিন। বড় হবার পরেও সেই অভ্যাস বদলায়নি। যারা বাড়িতে পোষা প্রাণী রেখেছেন তারা জানেন মানুষের আনুগত্য একরকম, আর এক পশুর নিঃস্বার্থ ভালোবাসা একেবারেই অন্যরকম। বেশ অল্প বয়সেই বিয়ে হয়েছিল আমার। আমার স্ত্রীও আমার এই দুর্বলতার জায়গাটাকে হাসি মুখে গ্রহণ করেছিল। সেও বাড়িতে আনা শুরু করলো পাখি, গোল্ডফিশ, কুকুর, বাঁদর, এমনকি ইঁদুরও। আর তারপর যে এলো সে ছিল আমাদের সবচেয়ে প্রিয়, আমাদের বিড়ালটা। বড় সড়ো, কুচকুচে কালো, চোখে যেন ধিকি ধিকি আগুনের ঝলক। আমার স্ত্রী যদিও কুসংস্কারে বিশ্বাসী ছিল না, তবুও মাঝে মাঝে বলতো, বাবা আগেকার দিনে নাকি কালো বিড়াল ছদ্মবেশী ডাইনিং হয়ে ঘুরে বেড়াতো। আমি কিছু বলতাম না। আমাদের বিড়ালটার নাম দিয়েছিলাম প্লুটো। ও ছিল আমার সবচেয়ে প্রিয় সঙ্গী। আমার হাত থেকেই খেত, আমার পাশে পাশে থাকত। আমি বাইরে গেলে ওকে ঘরে রেখে আসা ছিল প্রায় অসম্ভব। আমরা একসাথে কাটিয়েছি অনেক বছর। তারপর ধীরে ধীরে বদলে গেলাম আমি। একটা দানব হয়ে উঠলাম যেন। আমাকে পেয়ে বসল মদের নেশা। মেজাজ ক্রমেই খিটখিটে হয়ে উঠল, সহ্য ক্ষমতাও গেল কমে। স্ত্রীর প্রতি আমার ভালোবাসাও উধাও হয়ে গেল। এমনকি ওকে মারধরের ভয়ও দেখাতে লাগলাম। গত 3 ঘন্টায় একটা বোতল শেষ করেছ, এবার ওঠো, আর নয়। তোমার বাবার টাকায় খাচ্ছি নাকি? নিজের চরকায় তেল দাও, বেরিয়ে যাও রুম থেকে, নইলে মারবো টেনে এমন চর গিয়ে পড়বে সোজা বাড়ির বাইরে। যাও। খুব সম্ভবত আমার এই পরিবর্তনটা আমার পোষা প্রাণীগুলো বুঝতে পেরেছিল। আমি শুধু ওদেরকে অবহেলা করতাম তাই নয়, মাঝে মধ্যে কষ্টও দিতাম। এই কে তুই? এখানে দাঁড়িয়ে আছিস কেন? উটকো ঝামেলা যত সব, ল্যাজ গুটিয়ে রাস্তা থেকে সরে দাঁড়া। সর বলছি, সর এখান থেকে। কিন্তু এত কিছুর পরেও প্লুটোর সঙ্গে আমার আচরণ ছিল তুলনামূলকভাবে শান্ত। ওর প্রতি তখনও একটা দুর্বলতা কাজ করত। আর অন্য যারা ছিল হঠাৎ করে কিংবা আদরের খেয়ালে আমার কাছে চলে এলে আমি ওদের উপর অত্যাচার করতে একটুও কুণ্ঠাবোধ করতাম না। মদের নেশা যেভাবে ধীরে ধীরে মানুষকে গ্রাস করে, আমার মধ্যেও এই রোগটা ঠিক সেভাবেই বাড়তে লাগল। অবশেষে প্লুটো বাদ রইল না।
বয়সের ভারে দুর্বল হয়ে পড়েছিল ও। ফলে আমার খিটখিটে মেজাজের শিকার হতে লাগলো ও নিজেও। একদিন রাতে আড্ডা থেকে প্রচুর মদ খেয়ে বাড়ি ফিরছিলাম। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। গুনগুন করতে করতে ঘরের দরজায় লাথি দিয়ে ঢুকলাম। সামনে দেখি প্লুটো দাঁড়িয়ে আছে। ওর চোখে ঘৃণা, ঠিক যেন আমায় সহ্য করতে পারছে না। পেছন ফিরে পালাতে চাইল ও। এই প্লুটো, এই প্লুটোর বাচ্চা, আমার ঘরে খায় দেয় আর আমাকে পেছন দেখিয়ে চলে যাচ্ছিস? নিমক হারাম কোথাকার, থাম বলছি তো। দৌড়ে গিয়ে ওকে ধরে ফেললাম। ভয়ে ও কাঁপছিল। একটা পর্যায়ে আমার হাতে কামড়ে দিল। একটুখানি কেটে রক্ত ঝরল। তখনই মাথার ভেতর যেন একটা আগুন জ্বলে উঠল। সব জ্ঞান বুদ্ধি হারিয়ে গেল। একটা পৈশাচিক রাগ ভর করল আমার উপর। মদের ঝোঁকে হিতাহিত জ্ঞান হারালাম। মানবিকতা যেন আমায় ছেড়ে কোথায় পালিয়ে গেল। আমি আমার পকেট থেকে আমার ছুরিটা বের করলাম। ধারালো সেই পেন নাইফটা খুলে ওকে ধরে ফেললাম শক্ত করে। তারপর ছুরির ডগা দিয়ে প্লুটোর একটা চোখ উপরে ফেলে দিলাম। এই বর্বরতার কথা বলতে গিয়ে এখন আমি দগ্ধ হচ্ছি অনুশোচনায়। খুব লজ্জা হচ্ছে নিজেকে নিয়ে। সেই ঘটনার পর আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ভেতর পাশবিক প্রবৃত্তি কিছুটা নেমে গেলেও সকালে ঘুম ভেঙে মনে পড়তেই এক রাশ দুঃখ আর ভয় এসে চেপে ধরল। কিন্তু আশ্চর্য, তাতেও বিবেকে খুব একটা ঘা লাগলো না। আমি আবার ডুবে গেলাম নেশার জগতে। এই সময়ের মধ্যে প্লুটো কিছুটা সুস্থ হয়ে উঠেছিল। ওর ফাঁকা চোখের কোটরটা দেখে বুক মোচড় দিয়ে উঠত আমার। আগের মতোই ও সারা বাড়ি ঘুরে বেড়াতো, তবে আমাকে এড়িয়ে চলত। যে প্রাণীটা একসময় আমায় সবচেয়ে বেশি ভালোবাসত, তার কাছ থেকে এমন ব্যবহার পেয়ে আমার মন বিষিয়ে উঠল। এই মনোভাব ধীরে ধীরে আমাকে ভেতর থেকে অস্থির করে তুলল। এই মনোবৃত্তির কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। জানি না তখন পর্যন্ত আমার বিবেক পুরোপুরি মারা গিয়েছিল কিনা, কিন্তু এইটুকু নিশ্চিত জানতাম মানুষের ভেতরে একটা আদিম প্রবৃত্তি কাজ করে, যা আইন জানার পরও তাকে আইন ভাঙতে প্রলুব্ধ করে। আমার মধ্যেও সেই নেশা জন্ম নিয়েছিল, নিজের বিপরীতে চলার, নিজের নৈতিকতার বিরুদ্ধে যাওয়ার এক বদ্ধ উন্মাদ আকাঙ্ক্ষা। আমি একটার পর একটা অন্যায় করতে লাগলাম, এমন সবার বিরুদ্ধে যারা কোনো দিন আমায় আঘাত করেনি, আমার খারাপ চায়নি। একদিন সকালে একেবারে ঠান্ডা মাথায় প্লুটোর গলায় একটা দড়ি বেঁধে তুলে ঝুলিয়ে দিলাম বাগানের গাছের ডালে। হ্যাঁ, শুধু ঝুলিয়ে দিলাম। তখনও চোখে জল এসে গিয়েছিল, বুক ফেটে যাচ্ছিল যন্ত্রণায়। আমি জানতাম ও আমায় খুব ভালোবাসত, কোনোদিন আমায় কষ্ট দেয়নি। হ্যাঁ, তবুও আমি ওকে হত্যা করলাম। এটা যে কত বড় পাপ আমি তা জানি। চিরকাল এই পাপ আমার আত্মাকে দগ্ধ করে রাখবে। জানি দয়াময় আর বিচারক সৃষ্টিকর্তাও কিছু করতে পারবেন না এই পাপ মোচনের জন্য। সেই রাতেই ঘুমের ঘোরে হঠাৎ আগুনের তেজে ঘুম ভেঙে গেল। দেখি মশারি জ্বলছে, সারা ঘরে আগুন। স্ত্রী আর আমাদের ঘরের চাকরটা ছুটোছুটি করছে।
তুমি কোথায়? হাতটা ধরো, জলদি চলো প্লিজ। আমরা কোনো রকমে আগুনের হাত থেকে পালিয়ে বাঁচলাম। সারা বাড়ি পুড়ে ছাই হয়ে গেল, সব কিছু শেষ। তবুও আমার মধ্যে এতটুকু শক্তিও ছিল না ভাববার যে এই সর্বনাশের পেছনে আমারই কোনো পাপ আছে কিনা। আমি সব ঘটনা বলছি যাতে ভবিষ্যতে কেউ ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে বের করতে চাইলে তা যেন স্পষ্ট বোঝা যায়। পরদিন সকালে আমি গিয়ে দাঁড়ালাম ছাই হয়ে যাওয়া আমার বাড়ির সেই ধ্বংসস্তূপের সামনে। সব দেয়াল গুঁড়িয়ে গেছে, শুধু একটা দেয়াল দাঁড়িয়ে, ঘরের মাঝখানেরটা, যেখানে ছিল আমার শোবার ঘর আর মাথার দিকের দেয়াল। আমার মনে হলো এই দেয়ালটা কিছুদিন আগেই আমি নতুন করে প্লাস্টার করিয়েছিলাম, হয়তো সে কারণেই বেঁচে গেছে। অনেক লোক ভিড় করেছিল সেখানে। তারা দেয়ালের একদিকে তাকিয়ে ফিস ফিস করে কি যেন বলছিল। আমিও এগিয়ে গেলাম। দেখি দেয়ালে আঁকা আছে একেবারে নিখুঁত এক ভাস্কর্য, একটা বিশাল কালো বেড়াল, আর ওর গলায় ঝুলছে দড়ি। এই দৃশ্য দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ভাবলাম হয়তো প্লুটোকে ফাঁসি দেবার সময় কেউ সেটা দেখে ফেলেছিল। অতঃপর আগুন লাগার সময় হয়তো কেউ আমার ঘুম ভাঙাতে গিয়ে বেড়ালটাকে জানালা দিয়ে ছুঁড়ে দিয়েছিল ঘরের ভেতরে। সেই আগুনে ওর শরীর পুড়ে গিয়ে দেয়ালের সঙ্গে এমনভাবে লেগে গিয়েছিল যেন একটা ছাপ রয়ে গেল, একটা পার্মানেন্ট ভাস্কর্যের মতো। হয়তো সেই দেহের ছাই আর রক্ত গলে গিয়ে প্লাস্টারে মিশে এমন নিখুঁত ছাপ তৈরি করেছে। এই যুক্তি দিয়ে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম, কিন্তু তবুও এই অস্বাভাবিক ঘটনার প্রভাব আমার চিন্তার জগতে গভীরভাবে দাগ কেটে গেল। বেড়ালটার সেই মূর্তিটা আমার মাথায় ঘুরতে লাগলো মাসের পর মাস। এই সময়টাতে আমার মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম হলো। মোটের উপর ভালোই, কারণ আমি এখন যে নোংরা জায়গায় যাতায়াত শুরু করেছি সেখানেও আমার প্লুটোর মতো একটা পোষা বিড়ালের খোঁজ করছিলাম। একদিন এমনই একটা বাজে লোকেদের আড্ডায় বসে আছি, হঠাৎ সরাইখানার কোনায় একটা কালো কিছু চোখে পড়ল। ওটা একটা ফ্ল্যাট পানীয় রাখার পিপে ছিল, আর ঠিক তার উপরে বসেছিল সেই কালো বস্তুটা। আমি কিছুক্ষণ আগেও ওখানে এমন কিছু দেখিনি। জানেন, বেশ কৌতূহল হলো। কাছে গিয়ে পিপেটার উপরে হাত রাখতেই দেখি, আহা, একেবারে প্লুটোর মতো দেখতে একটা মোটা কালো বিড়াল। তবে একটা পার্থক্য আছে, প্লুটোর গায়ে এক ফোঁটা সাদা রঙও ছিল না, আর এইটার পুরো বুক জুড়ে রয়েছে সাদা লোম। আমি ওর মাথায় হাত রাখতেই ও উঠে দাঁড়ালো আর গড়গড় শব্দ করতে করতে আমার হাতে গা ঘষতে লাগলো। যেন মনে হলো আমার নজরে পড়ে ও তৃপ্ত। আহা, আমি তো এমনই একটা বিড়াল খুঁজছিলাম। আমি সরাইখানার মালিককে বললাম, ভাই, বিড়ালটা খুব পছন্দ হয়েছে, আমি ওকে বাড়ি নিয়ে যেতে চাই। যদি টাকা পয়সা লাগে তো বলুন, আমার আপত্তি নেই। সে হেসে বলল, আরে ভাই, আমি তো জীবনে ওকে চোখেই দেখিনি, যান তো নিয়ে যান, আবার কি। তার কথা শুনে আমি বেশ অবাক হলাম। ও জানেই না বিড়ালটা কোথা থেকে এসেছে, আগে কোনোদিনও নাকি দেখেনি। আমি ওটাকে একটু আদর করে বেরিয়ে পড়লাম। দেখি ও আমার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো। মাঝে মাঝে গা মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর ও আমার পাশে পাশেই ঘুরছে। এইভাবে ও আমার বাড়ি পর্যন্ত চলে গেল, আর আমাদের পরিবারেরই একজন হয়ে উঠল। আমার স্ত্রীও ওকে খুব যত্ন নিতে লাগলো। কিন্তু দিন দিন ওর প্রতি আমার স্নেহটা কমে আসতে লাগলো। আমি যেটা আশা করেছিলাম ঠিক তার উল্টোটা অনুভব করতে লাগলাম। কেন বা কখন এমন হলো ঠিক বলতে পারবো না, তবে লক্ষ্য করলাম ও যত আমার কাছে ঘেঁষে আমি ততই বিরক্ত হই।
এই বিরক্তি ধীরে ধীরে ঘৃণায় রূপ নিল। তবুও আগের ঘটনা স্মৃতি থেকে একটা লজ্জাবোধ আমার মধ্যে রয়ে গিয়েছিল, তাই ওকে আঘাত করিনি, শুধু যতটা সম্ভব এড়িয়ে চলতাম। তবে আমি অনুভব করলাম সেই ঘৃণা আমার ভেতরে জ্বালাময় আগুন হয়ে বাড়তে লাগলো। ওকে দেখলেই আমার রাগে গা গুলিয়ে উঠত। আরও একটা ব্যাপার আমায় অস্থির করে তুলল। আমার প্লুটোর মতো ওরও একটা চোখ নেই। যেদিন ওকে বাড়ি আনলাম সেদিনই টের পেয়েছিলাম বিষয়টা। আমার স্ত্রীর ভালোবাসাও যেন ওই একই কারণে ওর প্রতি বেড়ে গেল। অবশ্যই আমার স্ত্রীর ভেতরে কোমল হৃদয়ের যে গুণ ছিল সেটা বরাবরের মতোই প্রবল। আমিও তো একসময় সেরকমই ছিলাম। এমনকি আমার এই মানবিক গুণগুলোর জন্যই মানুষ আমাকে আলাদাভাবে চিনত। কিন্তু তারপর থেকে আমি বিড়ালটাকে যতই ঘৃণা করতে লাগলাম, ও ততই আমার প্রতি আকৃষ্ট হতে লাগলো। আমার পেছন পেছন ঘুরে বেড়াতো নাছোড় বান্দার মতো। আমি যেদিকেই যাই ও সঙ্গে সঙ্গে চলে আসতো। আমি চেয়ার টেনে বসি, ও চেয়ারের নিচে ঢুকে পড়ে। আমি উঠে দাঁড়াই, ও দু পায়ের ফাঁকে ঘুর ঘুর করে, যা আমার বুকে উঠে আদর চায়। মাঝে মাঝে মনে হতো এক ঘুষিতে ওকে মেরে গুঁড়িয়ে দিই, কিন্তু বহু কষ্টে নিজেকে ধরে রাখতাম। তবুও একটা জিনিস অস্বীকার করতে পারি না, এই প্রাণীটার প্রতি আমার একটা ভয় জন্ম নিয়েছিল। ওর দ্বারা শারীরিক ক্ষতির ভয় না, বরং এক ধরনের অস্পষ্ট অযৌক্তিক আতঙ্ক। এই অনুভূতি সত্যিই লজ্জাজনক, ঠিক যেন কোনো অপরাধের স্বীকারোক্তি দিচ্ছি। কিন্তু ভয়টা এতটাই অদ্ভুত ও ভিত্তিহীন যে কারোর পক্ষে সেটা আন্দাজ করাও সম্ভব নয়। ওর বুকের সাদা দাগটা, ঠিক সেই দাগটাই একসময় খুব সাধারণ একটা ব্যাপার মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটা ভয়ঙ্কর প্রতীকে পরিণত হলো। আমার স্ত্রী তো একদিন বলেই ফেলল, এই দেখো, গলার দাগটার জন্য বিড়ালটা কত সুন্দর দেখায়, তাই না? কিন্তু আমার কাছে সেই সাদা দাগটাই যেন ওই ঘটনাটার একটা প্রতীক হয়ে দাঁড়ালো, একটা ফাঁসির দড়ির মতো চিহ্ন। যতই তাড়াতে যাই ততই তা ভয়ের ইঙ্গিত দিয়ে যেত। রাতে ঘুমাতে পারতাম না, বারবার দুঃস্বপ্ন। মনে হতো ওই ভারী বিড়ালটা আমার বুকের উপর উঠে বসেছে, আমার মুখের উপর পড়ে আছে ওর নিঃশ্বাস। এই যন্ত্রণা এতটাই অসহনীয় হয়ে উঠল যে আমার ভেতরের শেষ অবশিষ্ট মানবিকতাটুকু নিঃশেষ হয়ে গেল। ক্রোধ আর নৃশংসতা ভর করল আমার উপর। ঘৃণা জন্মালো গোটা মানব জাতির প্রতি। আমার স্ত্রী যে সবকিছুর পরও আমার পাশে ছিল, সেই হলো আমার শেষ শিকার। একদিন আমাদের পুরনো বাড়িটার নিচতলার মাটির ঘরে একটা কাজের জন্য আমার স্ত্রী সঙ্গে এসেছিল। টাকার অভাবে আমরা কিছুদিন ওই বাড়িটাতেই থাকছিলাম। সিঁড়ি বেয়ে নামছি, আর বেড়ালটা এমনভাবে আমার পায়ে ঘুরছিল যে আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। হঠাৎ রেগে আগুন হয়ে উঠলাম। যতদিন ধরে সংযম করছিলাম সব ভুলে গিয়ে এক টানে আমার কুঠারটা হাতে তুলে নিলাম। ওকে আঘাত করতে যাব এমন সময় আমার স্ত্রী আমাকে বাধা দিল। কি করছো তুমি? একদম পাগল হয়ে গেলে নাকি? কি বলল? পাগল? এত বড় সাহস! আমি আর সহ্য করতে পারলাম না। না না না, সহ্য করতে পারলাম না। আমার ভেতরের পশুটা জেগে উঠল। আমি কুঠারটা ঘুরিয়ে আমার স্ত্রীকে সজোরে এক আঘাত করলাম মাথায়, একদম খুলির মাঝখানে। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল, একটা শব্দও করল না। ওর রক্তে আমার শরীরটা ভিজে গেল। কি করলাম এটা? কি করলাম? পৃথিবীর একমাত্র মানুষটা যে এতদিন আমাকে আগলে রেখেছিল, আমার ভালোবাসা, আমার স্ত্রী, তাকে আমি খুন করলাম। হ্যাঁ হ্যাঁ, কি করলাম আমি? না,
এখন এখন দুঃখ করে কি হবে? এখন তো আমার অনেক কাজ আছে। এই লাশটা নিয়ে কি করা যায় সেটা তো ভাবতে হবে। এত সহজে ধরা দেব না আমি। না, আমি অত বোকা নই। প্রতিবেশীদের নজর এড়িয়ে কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না। একবার ভাবলাম কুড়াল দিয়ে পুকুরে পুড়িয়ে ফেলি, আবার ভাবলাম উঠোনের কুয়োয় ফেলে দিই। না না না, এসব ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, দেয়ালের ভেতরে মধ্যযুগের সে সন্ন্যাসীরা যেমন করত, দেয়ালের ভেতর ইট গেঁথে লাশ গুম করে ফেলবো। হ্যাঁ, আমি আস্তে আস্তে দেয়ালের ইট ভেঙে জায়গা করলাম, লাশটা দাঁড় করিয়েও ফেললাম। দেয়াল আবার আগের মতো গেঁথে দিলাম। প্লাস্টার একদম ছাপমুক্ত, একদম নিখুঁত। মনে হলো কোনো অপরাধী করিনি, যেন কিছুই হয়নি। এবার সেই অভিশপ্ত জানোয়ারটা, ওই কারো বেড়ালটা, ওকে তো এবার মারতে হবে। কিন্তু কোথায় গেল শয়তানটা? যাক বাবা, বাঁচলাম। ওকে চোখের সামনে না পেয়ে মনে হলো একটা বোঝা নেমে গেল। এরপর রাত নামলো, শান্ত, একেবারেই শান্ত। প্রথমবার আমি শান্তিতে ঘুমোলাম। একটা মানুষকে খুন করেও মনটা হালকা, কি ভয়ঙ্কর। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, বেড়ালটার কোনো পাত্তাই নেই। মনে হচ্ছিল বাঁচা গেছে, হয়তো চিরতরেই চলে গেছে সে। কিন্তু চতুর্থ দিন মাথায় বাজ পড়ে হঠাৎ করে। ঘরের দরজায় টোকার শব্দ। দেখলাম পুলিশ এসেছে। আপনার স্ত্রী নিখোঁজ, আমাদের সন্দেহ আছে। আমরা আপনার বাড়ি তল্লাশি করব। প্লিজ কোঅপারেট আস। তল্লাশি চলল বারবার। আমার বাড়ির ভেতর পর্যন্ত গিয়ে তন্ন তন্ন করে তল্লাশি চলল। কিন্তু আমার মাথা ঠান্ডা, হার্টবিট একটুও বাড়েনি। কারণ আমি জানি আমার প্ল্যান নিখুঁত। আমি তো শিল্পী, আমার কারুকার্য ধরা তো পুলিশ বাবাজির কাজ নয়। চতুর্থবার যখন তারা বেরিয়ে যাচ্ছিল, আমার ভেতরের উন্মাদটা হঠাৎ জেগে উঠল। নিজেই বলে ফেললাম, আমার বাড়ির দেয়ালটা দেখেছেন কত শক্ত? এই বাড়ির গাঁথুনি অসম্ভব শক্ত, আপনি কল্পনাও করতে পারবেন না। লাঠি দিয়ে ঠুক ঠুক করে সেই দেওয়ালেই ঠোকালাম, ঠিক সেই দেয়াল যেটার পেছনে আমার স্ত্রীর পচা গলা দেহ লুকানো। কিন্তু হঠাৎ দেয়ালের ভেতর থেকে কানে ভেসে এলো এক হাহাকারের শব্দ। কান্না ছিল সেটা? না না, যেন মৃতের আর্তনাদ। মানুষের গলার স্বর তো এ হতে পারে না। এ তো বিড়ালের কণ্ঠ। ওই কালো শয়তান, একটা বিকট অশরীরী হাঁক, একটা চিৎকার, যেন নরকের দরজা খুলে গিয়েছে। পুলিশ ভ্যাবাচ্যাকা খেয়ে থেমে গেছে। আমি ঘামছি, কাঁপছি, ঠান্ডা ঘামে ভিজে গেছি। হঠাৎ বিদ্যুতের মতো ওরা তৎপর হয়ে ওদের 1 ডজন হাত দিয়ে দেয়ালের সর্বশক্তি দিয়ে আঘাত করল। আর সাথে সাথে ভেঙে পড়ল সেই দেয়াল। আর সেই ধ্বংসস্তূপের নিচ থেকে উঠে এলো এক নারকীয় দৃশ্য। আমার রক্তমাখা স্ত্রীর মৃতদেহ, আর তার মাথার উপর বসে আছে সেই কালো শয়তান বেড়াল। আমি বুঝতেই পারিনি লাশ গুম করার সময় কখন ওই শয়তানটা দেয়ালের ফুঁকরে ঢুকে গিয়েছিল। ওর চোখের মণিতে আগুন, মুখে বিজয়ের ভয়ানক হাসি, আর ওর গলায় সেই কর্কশ অনুনাসিক ডাক, যেটা আমাকে জেল আর ফাঁসির পথে ঠেলে দিল। আমার প্রায় মূর্ছা যাবার মতো অবস্থায় পুলিশ আমার কলার পাকড়াও করে বলল, বাহ, অভিনয় তো খুব ভালো জানো। তবে নাটকের শেষ দৃশ্যটা আজ আমরা লিখব। চলো ফাঁসির মঞ্চে। একটা কাঠের পাটাতনে আমাকে দাঁড় করানো হয়েছে। গলায় ফাঁস পড়বে একটু পরেই, শরীরটা হাওয়ায় ভাসবে, যেমন করে আমি ঝুলিয়েছিলাম আমার প্লুটোকে। আমি বাধা দেব না,
কারণ আমি এখন শক্তিহীন। আমার ফাঁসির সময় হঠাৎ বেড়ালটা আবার ডেকে উঠল। দেখে মনে হচ্ছে এটা ওর ডাক না, হাসি। এটা বেড়াল না, হতে পারে না। এক অদ্ভুত হাসি হেসে যেন বলতে চাচ্ছে, পাপ বাপেরেও ছাড়ে না, খুন করে সব সময় রেহাই পাওয়া যায় না। বিদায়।